প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছে। আচ্ছা, বলুন তো, কে এই রাশেদ প্রধান? হঠাৎ করে তিনি এই এত আলোচনায়, এত জ্বালাময়ী কথা, এত কটাক্ষ রাজনীতিবিদদের এবং প্রধানমন্ত্রীকে, কে সেই ব্যক্তি? সেই বিষয়টি জানা দরকার আমাদের। বাংলাদেশের রাজনীতিতে ছন্দপতন নতুন বিষয় নয়। কেউ আসে, কেউ যায়, কেউ আবার হারিয়ে যায়, আবার কেউ এমন ভাবে হারিয়ে যায় ইতিহাসও মনে রাখে না। এই রাশেদ প্রধান, যার অস্তিত্ব আজকে একজন মানুষ হিসাবে, তার প্রধান কারণ তিনি শফিউল আলম প্রধানের ছেলে। শফিউল আলম প্রধান কে ছিল? খুনি, ফাঁসির আসামি। কোহিনূর হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 খুনের আসামি ছিলেন শফিউল আলম প্রধান, তার সন্তান। এই শফিউল আলম প্রধানের যখন ফাঁসি হবে, ফাঁসির অপেক্ষায় ছিল, এরই মাঝে ঘটল আমাদের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম বর্বরচিত ঘটনা, 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা। সেই হত্যার পর জিয়াউর রহমান যখন অনেক উত্থান পতন, খন্দকার মুশতাক সরকারের পতন, অভ্যুত্থানের পর অভ্যুত্থান, খালেদ মোশাররফ, বিভিন্ন ভাবে কর্নেল তাহেরের ফাঁসি, এসবের পরে জিয়াউর রহমান মোটামুটি যখন স্থিতিশীল হয়ে রাজনীতিতে আসলেন, রাজনৈতিক দল করলেন, এ সময় তিনি এই ফাঁসির আসামি শফিউল আলম প্রধানকে তিনি মুক্তি দেন। যেমনটি তিনি আরো অনেক রাজনৈতিক পরিবর্তন তিনি করেছেন। জামাত, ইসলামিক দলগুলিকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, বিসমিল্লাহর রাজনীতি শুরু করেছেন, রাজাকার শাহজিজকে প্রধানমন্ত্রী করেছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতির ছন্দপতন শুরু এবং বাংলাদেশ একটি নতুন দিক নির্দেশনায় এগিয়ে যায় আফটার শেখ মুজিব। প্রিয় দর্শক, বলছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল, 7টি খুন, কোহিনূর হত্যা কাণ্ড বলে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের নায়ক ছিল তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান। গ্রেপ্তার হলেন, ফাঁসির আদেশ হলো, জেলেই ছিলেন। তারপর জিয়াউর রহমানের বদৌলতে মুক্তি পেলেন। তারপর শুরু হলো তার রাজনীতি, বিয়ে শাদী, তারপর সন্তানের জন্ম। এজন্যই বলছিলাম, জিয়াউর রহমানের আশীর্বাদেই আজকে রাশেদ প্রধানের জীবন। রাশেদ প্রধান শফিউল আলম প্রধানের ছেলে, এবং তার আরো একটি বড় পরিচয়, তার দাদা ছিলেন রাজাকার গমির উদ্দিন প্রধান, প্রভাবশালী মুসলিম লীগের নেতা। আমি যদি ভুল না করি তাহলে আমার মনে হয় জিয়াউর রহমান যখন ধর্মীয় রাজনীতি প্রবর্তন করে, মুসলিম লীগকে আবার পুনর্বাসিত করেন, তখন গমির উদ্দিন প্রধান সেই মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন। যাই হোক, বংশানুক্রমিক ভাবে ধর্মীয় রাজনীতির পরম্পরায় বাংলাদেশে গমির উদ্দিন প্রধান পরিবার রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে নিঃসন্দেহে। শফিউল আলম প্রধানের রাজনীতি শুরুর মাধ্যমটাই ছিল কিন্তু ভারত বিরোধিতা
আধিপত্যবাদের বিরোধিতার নামে ভারত বিরোধিতা এবং আওয়ামী বিরোধিতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা, এসব দিয়েই তার রাজনীতি। এবং তিনিও খুব জ্বালাময়ী বক্তব্য দিতেন। আজ তিনি নেই, তার স্থানে স্থলাভিষিক্ত হলেন রাশেদ প্রধান। কদিন আগেও কিন্তু তাকে কেউ চিনত না, কদিন আগেও কেউ তাকে জানতো না। জাগপা বলে একটি রাজনৈতিক দল আছে, জাতীয় গণতান্ত্রিক পার্টি। বাংলাদেশের কজন মানুষ, কজন ভোটার তা জানে। এই এক নেতা সর্বস্ব রাজনৈতিক দলটি ছিল, সবসময়ই কারো না কারোর সঙ্গে ছিল। অবশেষে এবারের নির্বাচনে এই দলটি জামাতের সঙ্গী, জোট সঙ্গী হয়। জামাতের 11 জোটের যে জামাত নিয়ন্ত্রিত জোট, সেই জোটের একটি দল হলো এই জাগপা। আর আজকে জাগপা কিন্তু নির্বাচন করে কোনো আসন পায়নি, কিন্তু গতকাল জামাতে ইসলামী যখন মহিলা সংরক্ষিত আসনে 13 জনের মাঝে একজন প্রার্থী তিনি জাগপার দিয়েছেন, সেখানে তার শফিউল আলম প্রধানের মেয়ে অর্থাৎ রাশেদ প্রধানের বোনকে সংরক্ষিত আসনে জাতীয় সংসদের সদস্য হিসাবে জামাতের জোটের প্রার্থী হিসাবে তিনি মনোনয়ন করেছেন। কিন্তু আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হলো হঠাৎ করে রাশেদ প্রধান এত আলোচিত হয়ে উঠলেন কি কারণে? দুটি কারণ। একটি কারণ হলো জামাত, আরেকটি কারণ হলো মিডিয়া। জামাত পরিকল্পিতভাবে সরকারের বিরোধিতা, যেগুলি তারা নিজেরা বলতে পারে না, অন্যদিকে বলাতে হবে। এবং জামাত নিয়ন্ত্রিত টেলিভিশন গুলি এবং সোশ্যাল মিডিয়া এই প্রচারগুলি ব্যাপকভাবে করছে। তা না হলে কি ভূমিকা ছিল 24-এর গণ আন্দোলনের রাশেদের? রাশেদ প্রধান কি করেছিল? এতদিন কোথায় ছিল? এর আগে যে 18 মাস ইউনূসের আমলে তো তাকে আমরা খুব একটা দেখিনি। বিএনপি ক্ষমতা নেওয়ার পর থেকে সে যেন একেবারে উন্মাদের মতো বিএনপির সমালোচনা, তারেক রহমানের সময় তারেক রহমানকে কুলাঙ্গার বলেও পর্যন্ত গালি দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত হয়তো ধৈর্যের সঙ্গে সেগুলি মোকাবিলা করছেন, কিন্তু এই রাশেদ কেন হঠাৎ করে এত উচ্ছৃঙ্খল, এত সুবক্তা, একেবারে টেলিভিশনের টকশোর ব্যক্তিত্ব, জামাতের মিটিংয়ে তাকে এগিয়ে দেওয়া হয়, তাকে যেন হুজুর হুজুর করে জামাতের স্টেজে তোলা হয়, বক্তৃত্বে মাইক্রোফোনটি এগিয়ে দেওয়া হয়। কারণটা কি? কারণটা একটাই, জামাত যে কথাগুলি এখন বলতে পারছে না, সেই কথাগুলি রাশেদের মুখ দিয়ে বলানোর চেষ্টা করছে। এবং জামাতি মিডিয়া এবং জামাতি যে সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখান থেকে সেগুলিকে ভাইরাল করা হচ্ছে, ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যার প্রচারের কারণে আজকে রাশেদ বাংলাদেশে অত্যন্ত আলোচিত না হয় তাকে কে চিনত? এটা আরেকটি জামাতের পলিসি। এর আগে দেখুন ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাকে কে চিনত? তাকে ব্যারিস্টার শাহরিয়ার কবির হঠাৎ করে আসলেন গত 1 বছর ধরে, এবং এই মিডিয়াতে গিয়ে এমন সব কথাবার্তা সে বলে, মানুষের শুনলে জ্বালা উঠে। ইতিহাস বিকৃতি, ইতিহাসকে এই নিয়ে বিনিয়ে বিকৃত করা হচ্ছে। পাকিস্তানের পক্ষে সরাসরি কথা বলছে, তোরা পাকিস্তানে চলে গেলেই পারে না, তা যাবে না, তারা বাংলাদেশে থেকে পাকিস্তানের পারপাস সার্ভ করবে। এর আগে ছিল ব্যারিস্টার ফুয়াদ, ওই যে খাদ নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। তারপরে আবিষ্কার হলো শাহরিয়ার কবির, এখন আবিষ্কার হলো রাশেদ প্রধান। এইগুলি জামাতের মিডিয়া সেলের কাজ, এবং তারা পরিষ্কার
বলতে দ্বিধা নেই। যে কথাগুলি হয়তো ডাক্তার শফিকুর রহমান বলতে পারছে না, যে কথাগুলি সম্ভবত জামাতের প্রথম সারির নেতারা বলছে না, দ্বিতীয় সারির নেতারাও বলছে না, ওদেরকে দিয়ে বলানো হচ্ছে এবং ওদের মিডিয়া দিয়ে এগুলি সার্কুলেট করা হচ্ছে এবং ওদেরকে এটা দিয়ে প্রচার করানোর ব্যবস্থা করা হচ্ছে। এবং যার ফলশ্রুতিতে আজকে রাশেদ, আজকে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আর আগে থেকে তো ওই যে বাচাল টাকলু ফুয়াদ ছিলই। দেখুন, টাকলু ফুয়াদের দল, আচ্ছা টাকলু ফুয়াদের দল এবি পার্টি কে চিনে? এরা তো আসলে জামাত, জামাতের বি টিম হিসাবে ওরা কাজ করছে। এবি পার্টির প্রেসিডেন্ট যে মুজিবুর রহমান মঞ্জু, তিনি ছিলেন ইসে কি কয়েছে ছাত্র শিবিরের সভাপতি। এই টাকলা ফুয়াদ কি ছিল? এগুলি আসলে জামাত, জামাতের আরেকটি গ্রুপ করে দেওয়া হয়েছে, যাতে করে ওরা যে ক্যাম্পেইনটা করছে ওভারঅল সেই ক্যাম্পেইনটি জামাতের ফেভারে যায়। যেমনটি এখন আজকাল কিছু ইউটিউবার ওই যে ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য এবং তার সাগরিদ যারা আমেরিকায় বসে কথা বলছে, তারা জামাতের কথা বলছে। ওরা ছিল এক সময় বিএনপির, এর আগে ছিল, পরে হলো সে আমাদের ডক্টর ইউনুস। এখন ডক্টর ইউনুসকে এমন সব ভাষায় গালি দেয়, মনে হয় ডক্টর তারা চিরঞ্জীবী ডক্টর ইউনুসের বিরুদ্ধে ছিল। অথচ এই লোকগুলি, এই ইউটিউবারগুলি, এই বেয়াদবগুলি, এই জারজ সন্তানগুলি, এইগুলি ইউনুসের পা চেটেছে। এখানে বসে বসে ইউনুস কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে 32 নম্বর ভাঙতে হবে, কিভাবে আওয়ামী লীগকে মুছে ফেলতে হবে, কিভাবে ফ্যাসিস্ট বানিয়ে আওয়ামী লীগকে গণপিটুনিতে মব করে মারতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কিভাবে ডজন ডজন কেস দেওয়া যাবে, আর এই বিদেশে বসে ডক্টর ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গ যারা সিন্ডিকেট ছিল, আসিফ নজরুল, ডাস্টবিন শফিক, ওদেরকে ওরা মন্ত্রণা দিত আর ওরা ওইখানে বসে বসে এগুলি ইমপ্লিমেন্ট করত। এটাই ছিল ওদের কাজ। এরাই এখন আবার ওই ইউনুসের বিরুদ্ধে বলছে, আসিফ নজরুলের বিরুদ্ধে বলছে, ওদের চরিত্র হননও করছে, আর জামাতের গুণগান আর পাকিস্তানের গুণগান গাইতে গেলে অস্থির তারা। পাকিস্তানি নাকি ভালো ছিল, কিন্তু আমি বলি তোরা প্যারিসে বসা কেন? ইসলামাবাদ যাও। ওরা নিউ ইয়র্কে বসা কেন? ইসলামাবাদ যাও। ওখানে গিয়ে ওদের কাছে পারমাণবিক বোমা আছে, বোমা নিয়ে গিয়ে ভারতে আক্রমণ করো। অনবরত ভারত বিরোধিতা, আধিপত্যবাদ। কিসের আধিপত্যবাদ? আমাদের মাথায় ঢুকে না। কোথায় আধিপত্যবাদ? কি করেছে? আমেরিকার সঙ্গে আজকে চুক্তি হয়েছে, তারা চুপ কেন? আজকে তেল কিনতে গেলে রাশিয়ার কাছ থেকে আমেরিকাকে জিজ্ঞাসা করতে হবে, পিনাকি দাদা কথা কন না কেন? ওই নিউ ইয়র্কের ইউটিউবার কথা বলেন না কেন? রাশেদ কথা বলেন না কেন? শাহরিয়ার কবির কথা বলেন না কেন? টাকলু কথা বলেন না কেন? আসিফ নজরুল কথা বলেন না কেন? ডাস্টবিন শফিক কথা বলেন না কেন? এগুলি হলো পার্ট অব দ্য ষড়যন্ত্র, মেটিকুলাসলি ডিজাইনে ভাটপার ইউনুস যে ধান্দা শুরু করে দিয়েছিল, এই ধান্দার ধারাবাহিকতাই এখন তারা করছে। এবং এই জামাত এদেরকে তৈরি করেছে। এখন আসুন এনসিপির ব্যাপারটা, আমি এটা নিয়ে পরে আরেকটি ভিডিও করবো। যারা এনসিপি কে রাজনৈতিক দল বলে, ভুল। এনসিপি কোনো রাজনৈতিক দল নয়, এনসিপি জামাতের একটি আরেকটি বি টিম। এবি পার্টির মতোই এনসিপিও সেই একই জিনিস। কারণ এনসিপি থেকে যারা দেখছেন, আমাদের চোখের সামনে যারা আসে নেতা হিসাবে, ছাত্র নেতা, সবগুলি জামাতের, সবগুলি গুপ্ত আওয়ামী ছাত্রলীগের ভিতরে ছিল, শিবির থেকে ছাত্রলীগে, এর আগে মাদ্রাসায়। তো ওরাও জামাতি। ওদেরকে কেন এনসিপি এবং কেন এগুলি, ওরা এনসিপি নয়। আমাদের ছাত্র সমাজ, মেধাবী ছাত্র সমাজ, তারা খুব ভালো করেই জানে যে এনসিপি প্রকারান্তরে জামাত। যে কোনো ওদের সঙ্গে সাধারণ ছাত্র এখন আর নেই। ওরা যে আন্দোলনের ডাক দেয়, তারেক রহমানকে ভয় দেখায়, আন্দোলন করবো, করে দেখুক না রাস্তায় কোনো শিয়াল কুকুর বা বিড়ালও আসে কিনা।
যাই হোক, বলছিলাম রাশেদ। রাশেদ নিয়ে এত আলোচনা, এটা একটি মাত্র কারণ, আরো যদি কেউ না বোঝার চেষ্টা করে, কেউ যদি জেগে ঘুমায়, শুনুন, জেগে ঘুমালে ওকে জাগানো যায় না। আর যে গভীর ঘুমে থাকে তাকে জাগাতে হলে চেষ্টা ডেকে তাকে জাগানো যায়, আর যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। জামাত এই সমস্ত গুলি করতেছে, অন্যরা যদি কেউ না বুঝতে, কিছু করার নাই। এই যে শাহরিয়ার কবির যে সমস্ত কথাবার্তা বলছে, এই শাহরিয়ার কবির বা টাকলু ফুয়াদ, ওদের কথা শুনলে কি মনে হয় না যে এরা জারজ, ওরা পাকিস্তানের বীর্যে? আজকাল যে কথাগুলি বাংলাদেশে হচ্ছে, যে পাকিস্তানি বীর্যে তৈরি ওরা, 52-54 বছর পরেও সেই পাকিস্তান যে বীজ রেখে গিয়েছিল, সে তারা এখন কথা বলে। এতদিন কথা বলার সুযোগ পায়নি, তারা কথা বলে। আর ওই যে পিনাকি, ওর কথা বাদ দে, ওর নিয়ে বহুত কথা বলেছি, ওর কথা বাদ দে, ও সুবিধাবাদী। ও হলো, ও নিজের ছাড়া কিচ্ছু বুঝে না, নিজেই দুর্নীতি করে এসেছে, নিজেই মানুষ খুন করে এসেছে। যায় না কেন দেশ? যাক না, দেশে হাড্ডি গুড্ডি ঠিক থাকে কিনা দেখুক। যেটা আমি একাধিকবার বলছি, আরো বলছি, আবার বলবো, সবসময় বলবো। পিনাকি যাক দেশে। নিউ ইয়র্কে যে ইউটিউবার গুলি বসে আছে, ওরা যাক দেশ যায় না কেন? ইউনুস তো তাদের সরকার ছিল, গেল না কেন? তাদের সরকারই তো ছিল ইউনুস। তারপর বিএনপি, হঠাৎ করে বিএনপি এখন তাদের খারাপ হয়ে গেছে, এখন তারা জামাত হয়ে গেছে। এই হলো বাংলাদেশের রাজনীতির ছন্দপতন। এবং এই যুগে যুগে এই ধরনের কুলাঙ্গার, কুলাঙ্গার তো তারেক রহমানকে ওরা বলেছে, আসলে কুলাঙ্গার ওরা। শফিউল আলম প্রধান ছিল এক কুলাঙ্গার, আর তার এই কুলাঙ্গার যার সন্তান হলো এই রাশেদ প্রধান। সে বিশাল নেতা হয়ে গেছে। আলোচনায় বিরোধী দলের নেতা নেই, আলোচনায় রাশেদ প্রধান। আলোচনায় জামাতের অন্য নেতারা নেই, আলোচনায় রাশেদ প্রধান। আলোচনায় ছাত্র শিবিরের বা ডাকসুর বিপির সে নেই, আলোচনায় রাশেদ প্রধান। আলোচনায় জামাত নেই, প্রকারান্তরে জামাত নেতারা নেই, আলোচনায় পিনাকি। আলোচনায় নিউ ইয়র্কে বসবাসকারী কতিপয় ইউটিউবার। এই হলো ষড়যন্ত্র, ষড়যন্ত্র গভীরে ষড়যন্ত্র চলছে, কিন্তু লং রান, দীর্ঘ রাস্তায় সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই সফল হবে না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ, বাংলাদেশে জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত হয়ে যেমন সেনাবাহিনী নড়ে চড়ে বসেছিল, ঠিক তেমনি সেই সময় আবার আসবে। আজকে যারা লম্পজম্প করছে তাদের অবস্থা ভয়াবহ হবে, কারণ এক মাগে শীত যায় না। আর এই রাশেদ প্রধান নামে এই সমস্ত যারা আজকে বিশাল নেতা হয়ে গেছে বা চেষ্টা করছে, সেগুলি সাময়িক, সেগুলি জামাতেদের তৈরি এবং ওদেরকে তৈরি করা হচ্ছে, কিন্তু এর পরেও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির শেষ রক্ষা হবে না। বাংলার মাটি চিরদিনেই দুর্বৃত্তের জন্য দুর্জয় ঘাঁটি, এটা মনে রাখতে হবে। 71-এর পরাজয় আগামীতে ওদের আবার বড় ধরনের পরাজিত হবে, এবং এরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, সেটি নিশ্চিত, ইতিহাস তাই বলে। সঙ্গে থাকুন এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এখন এই পর্যন্তই।